হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই গরমে আমাদের না ভালো থেকে কোনো উপায় নেই, ভালো থাকতেই হবে। ঘটনাটা খুব মনোযোগ সহকারে ঘটনাটা শোনো। অনেক কিছু ঘটনার মাধ্যমে আজকে শেখার আছে, জানার আছে। ঘটনাটা বেশ ক্রিপি, এইটুকুনি বলতে পারি, গায়ে শিহরণ দিতে বাধ্য হবে। চলো বেশি কথা না বলে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে পাশে থেকো। এবার আমরা ঘটনায় ফিরি। ঘটনাটা এক বোনের জীবনে ঘটে যাওয়া ঘটনা। তবে যে বোন এই ঘটনাটা পাঠিয়েছে তার পাশের বাড়ির এক বোনের ঘটনা। আমাদের যে বোন ঘটনাটা পাঠিয়েছেন, বোনের নাম আমি কাল্পনিক একটি নাম দিচ্ছি, রমা। রমা বোনের ঘটনা নিজের চোখে দেখা। রমা বোন বলে, দিদিভাই, আমার ঠিক বাড়ির একদম পাশে, মানে আমাদের যে পাশাপাশি বাড়ি থাকে গলিতে, একদম পাশে আমাদের সেই বোনটার বাড়ি ছিল। যেই বোনটা আজ আর এই দুনিয়ায় নেই, সেই বোনটি মারা গেছে। সেই বোনটির জীবনের সত্য একটি ঘটনা আমি তোমাকে বলবো। দিদিভাই, আমাদের বাড়িতে এমন কোনো পরিবার আছে যে হাত তুলে বলতে পারে যে আমার বাড়িতে কোনো রকম অশান্তি হয় না, আমার বাড়িতে কোনো ঝগড়া হয় না, আমার বাড়িতে কোনো রকম কোনো সমস্যা নেই? আমার মনে হয় একজনও হাত তুলে বলতে পারবে না যে আমাদের বাড়িতে কোনো প্রবলেম নেই, কোনো ঝগড়া হয় না, কোনো আমাদের সংসারে অশান্তি হয় না। এটা কেউ বলতে পারবে না। দিদিভাই, আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা একদম বাস্তব ঘটনা, আমার চোখের সামনে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আজকে সেই ঘটনাটাই আমি শেয়ার করব। আমি ক্লাস 11-এ পড়ি। আমাদেরও বাড়িতে প্রায় মায়ের সাথে বাবার সাথে ঝামেলা দেখি। আমার সাথেও কখনো কখনো আমার মায়ের খুব লাগে। বাবার সেরকমভাবে অশান্তি হয় না আমার সাথে, কিন্তু আমার মায়ের সাথে আমার প্রায় ঝামেলা হয়। দিদিভাই, আমি বলে বোঝাতে পারবো না, শুধু আমার বাড়ি বলে না, আমার তো মানে যে বন্ধু বান্ধব রয়েছে, আমি যে স্কুলে যাচ্ছি, আমার যে কোচিং সেন্টারে পড়তে যাচ্ছি, ওখানে ওরাও বলে যে দেখ আমার বাড়িতে কালকে অশান্তি হয়েছে বাবার সাথে, বা কেউ হয়তো বাবার কাছ দিয়ে একটা দামি কোনো জিনিস চেয়েছে, হয়তো বাবা মা দিতে পারেনি। সন্তানরা সব কিছু বাবা মায়ের সিচুয়েশনটা বোঝে না, তারা চাইলে পারে, না দিলে বাবা মায়ের সাথে, মানে বাবা মায়ের সাথে রীতিমতো মুখে তর্ক ঝগড়া এখন তো প্রায় ঘরে ঘরে এগুলো দেখাই যায়। তো আমাদের বোন বলে, দিদিভাই, আমার যে পাশের বাড়ির যে বোনটা ছিল সে আমার থেকে কিন্তু বয়সে ছোট ছিল। আমি ক্লাস 11-এ পড়ি, ওই মেয়েটি ক্লাস 8-এ পড়তো, 9-এ উঠবে, মানে অনেকটাই কিন্তু বয়সে ছোট। সেই মেয়েটা প্রায় জিদ করতো। কোনোদিন মাকে বলতো আমাকে আজকে চুড়িদার কিনে দাও, আবার হঠাৎ করে দুদিন পর এসে বলল আমাকে আজকে তুমি একটা ঘড়ি কিনে দাও, কোনোদিন বলতো জুতো কিনে দাও। মানে ওর 2-3 দিন পর পর একটা একটা করে জিনিস শুধু কেনার বায়না করতো। বাবা মা যতটা পারতো দিত, যখন পারতো না তখন না করলেই বোনটার সাথে বিশাল অশান্তি হতো। আর মেয়েটা খুব মুখে মুখে তর্ক করতো, মানে বাবা মায়ের মুখে মুখে ঝামেলা করতো, খুব ঝগড়া হতো। আমরা যেদিন পাশাপাশি বাড়ি, আমার বাবা মা কখনো কখনো ছুটে যেত, গিয়ে ওই বোনটাকে বলতো, এই মায়ের সাথে তর্ক করছিস কেন রে, বাবার সাথে তর্ক করছিস কেন। এমনকি মানে মা যদি তাকে গায়ে হাত দিত তো মেয়েটাও তেড়ে আসতো মারতে। মানে এরকম একটা পর্যায়ে চলে গেছে। খুব বয়স কিন্তু না, মেয়েটার খুব জোর হলে 17-18 বছর বয়স হবে, এর বেশি না। তা মেয়েটা হট করে সুসাইড করে নেয়। কিভাবে সুসাইড করলো? মেয়েটা কিন্তু বাড়িতে কিছু করেনি, মেয়েটা আমাদের এখান থেকে কিছুটা দূরত্বে একটা আম বাগানের, মানে ওখানে পিকনিকও হয়, একটা পিকনিক স্পট বলা যায়, কিন্তু ওপেন খোলা জায়গাটা, ওখানে ওদের বান্ধবীরা মিলে প্রায় ওখানে ওরা ঘুরতে যেত। আর মেয়েটা মানে অল্প বয়সে, মানে অতিরিক্ত পাকা যাকে বলে না, সেরকম, মানে খুব এক্সপার্ট ছিল। সব কিছু ওর কাছে এক্সপ্লেন করার মতো ওর মুখে কোনো না কোনো কথা থাকতো। মানে ওর সাথে কেউ কখনো মানে মুখ লাগিয়ে তর্ক করে কেউ পারবে না।
মানে ও একদম বেস্ট। তো বন্ধু বান্ধব খুব ছিল, শুধু মেয়ে বন্ধু বলে না, মানে ছেলে বন্ধু মেয়ে বান্ধবী প্রচুর ছিল। মানে ও একটা অন্যরকম লাইফস্টাইল লিড করছিল নিজেকে নিজে। তোর বাড়ির যেতনি পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। তা মেয়েটিকে তার মা অনেক করে বোঝাতো, আমরাও শুনতাম। অনেক সময় আমার মাকে ডেকে নিয়ে গেছে মেয়েটির মা, গিয়ে আমার মাও মেয়েটিকে বোঝায়। তখন বলতো যে তার মাকে, আমার মাকে বলতো না, আমার মা বলে চলে আসার পর বলতো যে এখন এরকম হয়ে গেছে, পাড়ার লোকজন এসে নাকি আমাকে বোঝাচ্ছে। কাকে মানে তাদেরকে সাহস দিয়েছে যে আমাকে এসে তারা এরকম করে বোঝায়, মানে এরকম কথা চিৎকার করে করে বলতো। আমি আমার মাকে বাবাকে বলতাম তোমরা যাবে না, ওদের ব্যাপারটা ওরা বুঝে নিক, তোমরা যেও না, এরকম বলতাম। হঠাৎ ও সেই আমবাগানে একদিন সন্ধ্যাবেলা একা বেরিয়ে যায়। এবার বাড়ির লোক বুঝবে কি করে? প্রত্যেক দিনই ঝামেলা হচ্ছে, প্রত্যেক দিনই সন্ধ্যাবেলা ও বেরোচ্ছে বন্ধুদের সাথে, পাড়ার মোড়ে রোল চাউমিন এগরোল খাচ্ছে, হই হই করছে, ঘুরতে চলে যাচ্ছে এখানে ওখানে পার্কে। ওর মানে যা ইচ্ছাও তাই করে বেড়াতো, কারোর কথা কানেই দিত না। সেরকমই একদিন ঝড় বৃষ্টির সন্ধ্যায়, বাইরে বেশ ঝড় হচ্ছে, তখনও বৃষ্টি নামেনি, লোডশেডিং হয়ে যায়। তখন আমরা পাশে থাকি যেহেতু, আর ওদের বাড়ির যেই দিকটা সেই দিকটা আমার মায়ের হচ্ছে রান্নাঘর, আর আমার মায়ের রান্নাঘর প্রায় খোলাই থাকতো, মানে রান্নাঘরের যে জানলা জানলা খোলা থাকতো। আর যা বলতো না বলতো আমরা পরিষ্কার শুনতেই পেতাম। আমরা রান্নাঘরে থাকলেও শুনতাম, আমরা হল ঘরে থাকলেও শুনতে পেতাম। হ্যাঁ, যখন আমরা নিজেদের বেডরুমে থাকতাম তখন হয়তো অতটা হতো না, চিৎকার ঝগড়া হলে শুনতে পারতাম, কথা হলে শুনতে পারতাম না। আর এমনি সময় রান্নাঘরে বা আমাদের হল ঘরে শোনা যেত কথা বললেও। ওরা যথেষ্ট রেগে গেলে মানুষ না, তখন কথা কন্ট্রোল করতে পারে না, তখন দেখবে গলার যে ভ্যালুমটা থাকে সেই ভ্যালুমটা বেড়ে যায়, অটোমেটিক্যালি ভ্যালুমটা বেড়ে যেত, আমরা শুনতাম সব কিছুই। তো মেয়েটি যখন চলে যায় তখন তার মা মেয়েটিকে বলছে যে বেরোস না, এখন বাইরে বেরোস না, বাইরে ঝড় দিয়েছে, তুই তো মেয়ে মানুষ, বেরোস না, এই সময় কত কিছু বাতাসে ওড়ে, বেরোস না। তা ও না কারোর কথা শুনতো না। তারপরে চুল টুল ছেড়ে সেজে গুজে গায়ে পারফিউম দিয়ে, মানে ওই যে বাইরে বললাম না অল্প বয়স অতিরিক্ত বাড়ছিল। তারপরে যাই হোক, মেয়েটি কিন্তু চলে যায়, মায়ের কথা শোনে না। গেটটা দাম করে এত জোরে ধাক্কা মারলো, আর টিনের গেট ওদের বাইরে, তো আমরাও শুনতে পারলাম, মানে ও বেরিয়ে গেল। যাই হোক চলে যায়। তা আমার মা জানলাটা বন্ধ করে দেয়, কারণ ওই মায়ের সাথে তার মা আবার ওখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরও বাড়ির জানলা বলবে, মায়েরও মানে কারোর অশান্তি শুনতে না ডেলি ডেলি ভালো লাগে না। আমার মা ঝড় উঠেছে বলে আরও জানলাটা বন্ধ করে দিয়ে মা চলে আসে। এসে আমরা আমাদের মতো টিভি দেখছি, আমরা আমাদের মতো রয়েছে। হঠাৎ করে পাশের বাড়ির ওই জেঠিমা খুব কাঁদছে, খুব কান্নার আওয়াজ পাচ্ছি, চিৎকার করে করে কাঁদছে, কে কোথায় আছো গো এসো, আমার সর্বনাশ হয়ে গেল। আমার মা বলল যে কী রে, পাশের বাড়ির জেঠিমা কি তার মেয়ে মারলো ঠারলো নাকি? মনে হয় মেরেছে, এরকম কিছু হবে, নাহলে এরকম কান্নাকাটি করছে কেন? আমার মাকে বাবা বলে যাবে না, ওদের ঝামেলায় যাবে না। আমার বাবা মানে যতই না করুক, আমার মা না মানে থাকতে পারে না। ওরকম একটা হচ্ছে পাশের বাড়ি একটা ওই মানে কি বলবো, ছোট্ট মেয়ে, সে তার মাকে বাবাকে এরকম করে কাটাচ্ছে, মানে পাড়ার লোক না তিথি বিরক্ত হয়ে গেছিল। তা আমার মা ছুটে যায়। আমার মা ছুটে গেই আবার সাথে সাথে আমার মা ছুটে আসে, এসে বলছে কি, রমা কি সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম কি হয়েছে? বলছে বলিস না, পাশের বাড়ির ওই জেঠিমার মেয়ে মারা গেছে। আমি বলছি কি বলছো? বলছে হ্যাঁ। এবার আমি বাবা তো পেপার পড়ছিল, সব ছুটে যাই। তখনও কিন্তু পাওয়ার তখনও কারেন্ট আসেনি, পুরো অন্ধকার, পুরো আমাদের পুরো জায়গা। ছুটে যাই পাশাপাশি বাড়ি, যেতে তখন কাকিমা তো সেই একদম মাটিতে লুটিয়ে পড়ে শুয়ে লাফালাফি করছে, কাঁদছে, যতই হোক তার তো সন্তান। তখন আমি বলছি কাকিমা তুমি কাঁদছো কেন? বলছে আর বলিস না রে মা, আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার মেয়েটা আর নেই। আমরা বলছি মেয়েটা নেই মানে কি যাতা কথা বলছো, কোথায় গেছে, ও কি কোথাও চলে গেছে? বলছে না না, ও আম বাগানে আছে, আম বাগানে শেষ করে দিয়েছে। তা তখন আমরা শুনে বলছি আম বাগানে, আমার বাবা সাথে সাথে আম বাগানে ছোটে বাড়িতে দেখছে ওর বাবা নেই,
আমবাগানে ছোটে, তখন আমবাগানে ছুটতে কিছুক্ষণ পর মানে চিৎকার চেঁচামেচি, পাড়ায় ছোটাছুটি লেগে গেছে। এবার অনেকেই আসছে ছুটে ছুটে। আমার মা বলছে, কি হয়েছে গো, মেয়েটার কি হয়েছে, কোথায়? বলছে এই ইশারা করে বলছে যে নেই, মানে ওই কথাটা বলতে পারছে না। মা তো ওরকম করে কান্নাকাটি করছে, নিচে লোটাচ্ছে। যাই হোক, তখন ওরা আমবাগান থেকে পুলিশকে কেউ ফোন করে দিয়েছিল, পাড়ার কেউ। পুলিশও সাথে সাথে গাড়ি নিয়ে ঢোকে। আর পাশের বাড়ির ওই বোনটাকে পুলিশ ছিল, পাড়ার ছেলেরা ধরে, কাকুরা ধরে মেয়েটাকে নিয়ে আসে বাড়িতে, নিয়ে এসে উঠোনে রাখলো। ও বিষ খেয়েছে, এই পাশ থেকে গ্যাস বেরোচ্ছে, ডান পাশ দিয়ে বিষ খেয়েছে। এবার বিষ খেয়ে ও নিজেকে শেষ করে দিয়েছে। এবার পুলিশ মাকে বাবাকে বলছে যে কেন বিষ খেয়েছে, মেয়েটার উপর নিশ্চয়ই কোনো অত্যাচার হতো, পুলিশ যেটা করে পুলিশের কাজ। তখন আমরা বললাম, পাড়ার আরও যারা ছিল তারাও বলল যে না, বিষ খেয়েছে, হতে পারে ও বিষ খেয়েছে, নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু এর পেছনে তার মা বাবার কোনো হাত নেই। তার মা বাবা নিরুপায়। মেয়েটি অতিরিক্ত লাগাম ছাড়া হয়ে গেছিল, আর অতিরিক্ত মানে জিদ করতো, আজকে এটা দাও, কালকে ওটা দাও। কোনো বাবা মায়ের পক্ষেই সম্ভব না। তাও কি কম দামি জিনিস নেবে না, রেপুটেটেড কোম্পানির ব্র্যান্ডেড জিনিস হতে হবে, কোথায় পাবে তার মা বাবা? তাও তার মা বাবা লোকের কাছ থেকে যেরকম করে চেয়ে চিনতে মেয়ের শখ পূরণ করেছে। হয়তো সেই শখ পূরণটা করেছে বলেই আজকে মেয়েটা মরল। কারণ মা বাবা যদি ছোট থেকে তাদের সন্তানের শখ পূরণ না করতো, এরকম অনেক আছে যারা একটা সময় ছোট থেকে ভালোবেসে দেয়, বড় হলে তাদের জিদ এতটা সীমানা ছাড়িয়ে যায়, তারা বুঝতে পারে না আমাদের লিমিট কতটা, আমার বাবা মায়ের কতটা লিমিট আছে, যে আমার বাবা মা আমাকে সেই জিনিসটা দিতে পারবে। এবার তখন তারা চেয়ে বসে, ছোট থেকে পেয়েছে যেটা চেয়েছে, বাবা মা না দিতে পারলে সন্তান তখন অন্য পথ বেছে নেয়। ঠিক আছে, তোমরা দেবে না, আমি এই জীবনই রাখবো না। জিদ, রাগ, মারা যায়। ঠিক মেয়েটি, সেই বোনটিরও তাই অবস্থা হয়। যাই হোক, তখন পুলিশ সবাই যখন পাড়ার লোক আমরা ছেঁকে পড়ি, তখন পুলিশ মেয়েটির দেহ নিয়ে যায়, তারপরে মর্গে দেওয়া হয়, পোস্টমর্টম হয়, তারপর ওর কাজ করা হয়। মা বাবাকে অ্যারেস্টও করতে পারিনি, কারণ মা বাবার এখানে কোনো রকম দোষ নেই, তারা একদম নির্দোষী। যাই হোক, ঘটনাটা কিন্তু এতটা শেষ ছিল না। ঘটনাটা হবার পর মা বাবা দুজনেই বাড়িতে একদম ভেঙে পড়ে। একটা মাত্র মেয়ে ছিল, এত কান্নাকাটি করে তারা, মানে যাদের বাড়িতে শুধু চিৎকার ঝগড়া অশান্তি শুনতাম, তাদের বাড়িতে শুধু কান্নার রোগ। কান্নার রোগ ছাড়া কিছুই আমরা পাই না। মানে সকাল থেকে উঠেও দেখি তার মা কাঁদছে, বিকেলবেলাও তার মা কাঁদছে। আমার মা জানলাটাই বন্ধ করে দিল। আমার মা আমার বাবাকে বলল, তুমি আমাকে এই পাশে একটা জানলা করে দাও, মানে এই পাশে একটা রান্নাঘর করে দাও ছোট্ট করে। আমি ওইখানে রান্নাঘর আর খুলতে পারছি না, কারণ আমার মা বলে, আমি তো একটা সন্তানের মা, মানে ভালো লাগতো না মায়ের। মা বলে, যখনই আমি জানলার ওখানে দাঁড়িয়ে রান্না করতাম, তখনই এসে, দিদি গো, আমার সব শেষ হয়ে গেল, আমার মেয়েটা মারা গেল। এক কথা প্রত্যেকটা দিন অনেক করে তার বাড়িতে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করেছি। পাড়ার লোক আসতো, অনেকে পাড়ার মহিলারা এসে বোঝাতো, কিন্তু মায়ের মন তো পারতো না, শুধু অঝরে কাঁদতো, অঝরে কাঁদতো। এবার হলো কি, একদিন রাতের বেলা, তখন বাইরে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল, রাত আনুমানিক 3টে 10-15 হবে। আমাদের ঘরের গেটে কেউ এসে খুব জোরে জোরে ধাক্কা মারছে। আমার মা হুড়মুড়ি ঘুম থেকে উঠে আমার বাবাকে বলছে, কি, এই দেখো না, বাইরে কে ডাকছে না? আমার বাবা বলছে, হ্যাঁ, কে তো ডাকছে। বাবা বলল, দাঁড়াও, দরজাটা খুলো না। বাবা ঘড়ি দেখলো, বাবা ঘড়ি দেখে বলল, এখন তো 3টে বেজে গেছে, এত গভীর রাতে কে ডাকবে? আবার কি পাড়ায় কিছু হলো? মানে পাড়াটা যা আরম্ভ হয়েছে। তখন আমার বাবা উঠে যখন দরজার সামনে যায়, ঘরের দরজার সামনে, তখন আর কোনো শব্দ হচ্ছে না, কোনো শব্দ নেই। আমার বাবা তখন একবার সাড়া দিল, কে বাইরে, গেটের ওখানে কে আছো? কোনো শব্দ নেই। আমার বাবা শুয়ে পড়ে গেল রাতটা। ভাবলো হয়তো কেউ পড়েছে, না মা স্বপ্ন দেখেছে, স্বপ্নে হয়তো আওয়াজ এরকম শুনেছে, হতেই পারে।
এই জিনিসটা শুরু হলো প্রত্যেক দিন রাত 3টে যেই বেজে যেত, 3টে 5, 10, 15 এরকম সময় গেটে ঝাঁকাতো, প্রচণ্ড জোরে জোরে গেটের মধ্যে মারতো। আর আমার বাবা মাকে বলতো দরজা খুলবে না। বাবা যখনই হুড়মুড়িয়ে যেত তখন দেখতো না, কেউ তো নেই, কিন্তু এইদিকে ওরকম গেটে প্রত্যেক দিন ওরকম গেটে মানে শব্দ করতো, মানে পারলে গেট ভেঙে ঢুকে যায়। আমার বাবা 2-3 দিন পর এই নিয়ে বাজারে গিয়ে মুদিখানা দোকানে গিয়ে কথাটা আলোচনা করে। যখন আলোচনা করে তখন পাড়ার সবাই বলছে, অবাক করা কথা, যে আমাদেরও ঘরে এরকম রাতের বেলা, কেউ বলছে 1:30টার সময়, কেউ বলছে 2টোর সময়, কেউ বলছে 2:30টার সময়, কেউ বলছে 3টের সময়, পাড়ার প্রত্যেকটা বাড়িতে রাতের বেলা এরকম ঘুমাতে দেয় না, রাতের বেলা এরকম গেটের মধ্যে গিয়ে ধাক্কা মারে। তখন ওই পাশের বাড়ির যে বোনটি মারা গেল তাদের মা বাবার কাছে যাওয়া হলো, তার মাকে বাবাকে গিয়ে জিজ্ঞেস করা হলো। তখন তার মা বাবা বললো যে না, আমার বাড়িতে এরকম কোনো শব্দ হয় না। তখন পাড়ার লোক বলল, তাহলে তারই মেয়ে আমাদেরকে এরকম ডিস্টার্ব করছে, তার মা বাবাকে করছে না, কারণ এতদিন হয়নি, এই মেয়েটা মারা যাওয়ার পর পাড়াতে এরকম হচ্ছে। তখন একজন আমাদের ওখানে ওঝা আছে, বেশ নামি দামি ওঝা, ওনার কাছে পাড়ার কজন আমরা চাই যেতে। তখন উনি গুনিয়ে যেটা বললেন যে হ্যাঁ, যেটা আমরা ডাউট করেছি একদম সেটা, বলছে ওই মেয়েটির আত্মাই তোমাদেরকে রাতের বেলা ঘুমাতে দিচ্ছে না, কারণ মেয়েটি অপঘাতে মৃত্যু, ও মুক্তি পায়নি, ওর কাজ ভালো মতো হয়েছে, কিন্তু ও আত্মা মুক্তি পায়নি, ও ঘুরে বেড়াচ্ছে। আমরা বললাম আমাদের সাথে কেন এরকম করছে, আমরা কি করেছি? তখন সেই ওঝা আমাদের বলল, তোমাদের পাড়ায় রাতের বেলা এরকম করার মানে তোমাদেরকে সে ঘুমাতে দেবে না, তোমাদেরকে জ্বালাতন করছে, কারণ যেহেতু সে রাগে তার মা বাবার প্রতি সে কিন্তু বিষ খায়, বিষ খেয়ে জীবন দেয় আমবাগানের মাঠে গিয়ে। এবার সে ভেবেছিল মৃত্যুর পরে পুলিশ তার বাবা মাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে, মেয়ে এটা চেয়েছিল, যেহেতু আমরা পাড়ার সবাই তার মা বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াই, পুলিশকে আমরা বলি যে দোষটি মেয়েটার ছিল, মা বাবার ছিল না, যেই কারণে মেয়েটির আত্মা ওইখানেই তো ছিল। মেয়েটির ডেড বডি পুলিশ যখন নিয়ে আসে পাড়ার লোক দিয়ে, বাড়ির উঠোনে শোয়ানো, আমরা উঠোনের বাইরে রাস্তার উপরে সবাই দাঁড়িয়ে যখন এই আলোচনা করছি, তখন তো রীতিমতো মেয়েটার ডেড বডি বাইরে শোয়ানো রয়েছে বারান্দায় ওদের বাড়িতে। আর যখন ডেড বডি রয়েছে তখন ওর আত্মা তো ওখানেই রয়েছে। মানুষ মৃত্যুর পর মানুষের যে আত্মা সেটা তো ওই ডেড বডির কাছে দাঁড়িয়ে থাকে। ডেড বডি বলে কেন, মানুষ মারা যাওয়ার পর যে ছুঁয়ে থাকতে, একা না একা রাখতে না, একা রাখলেই হয়তো তার আত্মা পুনরায় ঢুকে যাবে, না হলে পারে কি হবে, অন্য কোনো আত্মা যদি চারপাশে ঘুরে বেড়ায়, বডি যদি চায়, সে ওখানে প্রবেশ করে যাবে। তার জন্য বলে কেউ ধরে বসে থাকো। আর সেই রকমই ধরে বসেছিল, তার মা কান্নাকাটি করছিল, আমার মাও ছিল, পাড়ার আরও কজন ছিল। তো তার মেয়েটির আত্মা তো আর ঢুকতে পারিনি, মেয়েটির আত্মা অপঘাতে মৃত্যু, মেয়েটির আত্মা মানে মেয়েটি তো অপঘাতে মৃত্যু হয়েছে, মেয়েটির আত্মা তো ঘুরে বেড়াচ্ছে। এবার যখন দেখেছে তার বাবা মাকে অ্যারেস্ট করতে দিল না, পাড়ার লোক এরমভাবে প্রোটেক্ট করছে, তখন কি করলো, মেয়েটির রাগে সবার বাড়িতে বাড়িতে রাতের বেলা গিয়ে ওই দরজা পেটাতো, কাউকে রাতে ঘুমাতে দিত না। তখন সেই ওঝা বলল, তোমরা মেয়েটির জন্য গিয়ে কোনো জায়গায় আত্মার কামনায় মানে তার শান্তি করে দিয়ে আসো। তখন তারা বলল যে তাহলে এর মানে বোঝাচ্ছে যে তাকে পিণ্ডদান করতে হবে। বুদ্ধগয়ায় গিয়ে তার বাবা, আমার বাবা, আরও পাড়ার আমাদের অনেকেই গেছিলো, কোনো মহিলা যায়নি, তার তো ভাইটাই ছিল না, আর সে তো আনম্যারিড ছিল, ম্যারিডও ছিল না, অল্প বয়সের একটা মেয়ে, 18 বছর খুব জোর হলে বয়স হবে। তার বাবা গিয়ে বুদ্ধগয়ায় পিণ্ডদান করে আসে। পিণ্ডদান করে আসার পর বাবা মাকে স্বপ্ন দেয়, যেদিন ওর বাবা ফেরে রাতের বেলা যখন দুজনে ঘুমাচ্ছে, তখন স্বপ্ন দেয় যে মেয়ে দেখছে, মেয়ে বসে ওই আম গাছের বাগানে যেখানে সুসাইড করে ওখানে বসে মেয়েটি কাঁদছে। তখন তার মা গিয়ে মেয়েটিকে কাঁধে হাত দেয়, বলছে মেয়েটিকে কাঁধে হাত দেয় যখন, মেয়েটি তখন তার বাবা মায়ের দিকে তাকিয়ে বলছে যে আমি অনেক বড় অপরাধ করেছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার
জায়গা এখানে না, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমি অনেক বড় পাপ কাজ করে ফেলেছি। রাগে অ্যাকচুয়ালি এটা করেছে, রাগ, হিংসা, এই দুটো জিনিস, আর ডিপ্রেশন খুব খারাপ। রাগ হলে মানুষের মাথা ঠিক থাকে না, যা তা কাজ করে ফেলে। রাগ, হিংসা, মানুষ ওর দেখছে ভালো হচ্ছে, ও এটা পড়ছে, হিংসায় মানুষ নানা রকম কাজ, নানা রকম পথে চলে যায়, আমি ওর মতো করব হিংসা করে। আর ডিপ্রেশন জিনিসটা এইরকম, মৃত্যুর সমান। ডিপ্রেশনে মানুষ কখনো মন খুলে কারোর সাথে কথা বলতে পারে না, মনে 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 নিজে কচরাতে থাকে, অনেক কিছু ডিপ্রেশনে ভুগতে থাকে। ডিপ্রেশনে মানুষ কিন্তু নিজেকে শেষ করে ফেলে, কারণ কাউন্সিলিং না করতে পারলে, কারোর সাথে যদি কথোপকথন না করতে পারে, আদান প্রদান না করলে, মনে যদি কেউ তাকে না বোঝায় যে তুই এটা করিস না, বা তুমি এখানে যেও না, এটা করো না, তুমি এখান থেকে রিকভারি করো, নিজেকে বেরিয়ে আসো, তাহলে পরে সে কী করে, তখন তাকে আমাদের শরীরে নেগেটিভ পজিটিভ দুটো মাইন্ড থট থাকে, একটা সবসময় ভালো দিক দেখায়, একটা খারাপ দিক দেখায়। যখন তুমি ডিপ্রেশনে চলে যাচ্ছ তখন তোমাকে হাবি করে, যেটা তোমার নেগেটিভ কিছু তোমার শরীরে আছে, যে তোমায় সবসময় নেগেটিভ দিকটা দেখাবে। দুটো ভাবনা চিন্তা থাকে, একটা ভালো শক্তি, একটা খারাপ শক্তি। তখন ওই খারাপ শক্তিটাই তোমার মতো হাবি করবে, তখন তোমাকে বলবে যা তুই মরে যা, তোকে বাঁচতে হবে না, তুই আর এখানে থাকতে পারবি না, তোর কোনো কিছু হবে না, তুই আর পারছিস না, যা তুই মরে যা। এইটা হচ্ছে ডিপ্রেশনের খারাপ দিকটা, তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে। আর ভালো যেটা থাকবে না শক্তি, সে তোমাকে মুভমেন্ট করাবে, না এটা করিস না, না তুই ওভারকাম কর, এখান থেকে তুই বেরিয়ে আয়, ও করছে করুক, তুই করিস না, ভালো। কিন্তু খারাপটা হাবি করে ফেলে, কারণ তখন তুমি ডিপ্রেশন মানে তোমার মন, মাইন্ড, তোমার পুরো শরীর তোমার একদিকে থাকে, মানে তুমি তখন ভেবেই নাও যে আমার দ্বারায় আর কিছু হবে না, আমি আর কিছু করতে পারবো না, ও আর হবে না, ও আমি পারবো না, কিন্তু চেষ্টাই করো না। এটাই হয় ডিপ্রেশন। আর ডিপ্রেশনে মানুষ বেশি নিজেকে শেষ করে ফেলে। তো দর্শক বন্ধুরা, আমাদের যে বোন ঘটনাটা আজকে দিয়েছিল, ঘটনাটা সত্যি খুব শিক্ষণীয় একটা ঘটনা। এই ঘটনাটা আজকে যে শুনেছো, অবশ্যই কমেন্টে তোমরা লিখবে যে এই ঘটনাটা শোনার পর একটুও তোমাদের মনে কিছু জাগরণ হয়েছে কি না। আর তোমরা পারলে এই রকম ঘটনাগুলো, আমি প্রত্যেক দিন বলি না, মাঝে মাঝে বলি, পারলে পরে শেয়ার করবে। কারণ দেখো এখন আমাদের যা দেশের অবস্থা, এত ইয়াং জেনারেশন থেকেই শুনবে মাকে মারছে, বাবাকে কুপিয়ে দিয়েছে, মাকে কুপিয়ে দিয়েছে, আজকে এই হয়েছে, কালকে ওই হয়েছে, ঠিক আছে, নিজে সুসাইড করেছে, গলায় দড়ি দিয়েছে, এটা পাইনি বলে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারিনি বলে। এই জিনিসগুলো, এই ঘটনাগুলো এরকম যদি তারা কিছু পায়, আমার মনে হয় জিনিসগুলো দিয়ে তারা নিজেকে ওভারকাম করতে পারবে। তো চলো এবার তোমাদের কমেন্ট পড়ি। কালকে যে রাজস্থানের কোয়ার্টারের ঘটনাটা দিয়েছিলাম, তোমরা মোটামুটি অনেকেই শুনেছো। এই ঘটনাটা আমাদের ব্যারাকপুরেই দাদা ভাইয়ের বাড়ি, উনি মানে ওনার জীবনের একটি সত্য ঘটনা শেয়ার করেছিল, তার মানে চাকরি জীবনে যে তার সাথে কি ঘটেছিল। আচ্ছা, এবার আমি কালকেই তোমরা যে কমেন্ট করেছো, প্রথম স্বপ্না বাজাল দিদিভাই, তারপরে কিউট দিশা ব্লগস, তারপর জবা দেবী কমেন্ট করেছো, তারপর তমাল মণ্ডল, পাপ্পু দেব ভাই, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, প্যান্থার গেমিং বয়টি, তারপর শুভঙ্কর ঘোড়ই, তারপরে কমেন্ট করেছো রূপা দে, পার্থ দাস, কিং কোপড়া, ইয়েট, বিক্রম শাহ, তারপর কমেন্ট করেছো টুকু সাবারবাল, সুপর্ণা দি, সন্তুর দুনিয়া, রেখা অধিকারী দিদিভাই, মনিকা অফিসিয়াল মনিকা, টিনা আচারিয়া, শম্পা মিনি কিচেন, পারমিতা সাহা, তারপরে কমেন্ট করেছো রুচিরা হালদার, তারপরে সোমা কুণ্ডু, রিঙ্কু নিয়োগী, আব্দুল হক ভাই, সুপ্রিয় হ্যাপি লাইফ থেকে কমেন্ট করেছো, কিষাণু মান্না, সুজাতা দাস, তারপরে কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, তারপরে প্রদীপ দাস, পিন্টু ঘোষ, নীলিমা সিংহ, সন্তুর দুনিয়া আবারও কমেন্ট করেছো। সবার কমেন্টের নামগুলো আমি বলে দিলাম। আর জানতে চেয়েছিলাম তোমাদের কাছ দিয়ে যে ঘটনা তোমরা 10টা
কি 10:30টায় ঘটনা চাইছো রাতে বেঙ্গলি ব্লগার শোনায়? তোমরা কখন ঘটনা চাইছো? 10টায় না 10টা থেকে 10:30টার মধ্যে? অনেকেই বলেছো 10টা থেকে 10:30টার মধ্যেই দিও। সেরকমই তোমাদের কথা মতো এবার থেকে ঘটনা আসবে। আজকের ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত তোমরা জানিয়ে দিও। এখনের মতো আসছি, দেখা হবে আগামীকাল শোনা কথায় দুপুর 3টের সময়। আর রাত্রে 10টা থেকে 10:30টার মধ্যে চেষ্টা করব ঘটনা দেওয়ার বেঙ্গলি ব্লগার শোনায় এই চ্যানেলে। এখনের মতো টাটা, লাভ ইউ অল, সবাই খুব ভালো থেকো।